নিজের জায়গা থেকে একটা সহমর্মিতা দেখানো, সেটা তো দেখেই নেই। আমার মনে হয় যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাই এমন যে একটা মুমূর্ষু রোগী যখন তাদের কাছে পৌঁছায়, তারা যে একটা প্রাণ, তাকে যে সেই প্রাণ হিসাবে প্রাণের যে একটা প্রাথমিক যে অধিকার চিকিৎসা, সেটা তারা নিশ্চিত করতে তারা ওইভাবে আন্তরিক না। তো তারপর আপনারা ওখান থেকে আনাসকে নিয়ে এনে আপনারা কোথায় দাফন করলেন? আপনাদের আমার শাশুড়ি মারা গেছে গত 1 বছর আগে জুরাইন কবরস্থানে, ওর দাদির কবরটাতেই ওকে আমরা ওইখানেই দিছি। এই আনাজ শহীদ হওয়ার পরে কি আপনাদের সঙ্গে আর কারো যোগাযোগ হয়েছে, মানে সমন্বয়কারীদের বা অন্য কোনো সংস্থা কেউ কি যোগাযোগ করেছে কিনা? সমন্বয়কারীরা কেউ আসে নাই। 2-1 দিন আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে লোক আসছিল, আর আপনার সিটি কর্পোরেশন থেকে আসছিল, মানবাধিকার সংঘ থেকে আসছিল, কিন্তু সমন্বয়কারী যাদের ডাকে আমাদের সন্তানরা আজকে রাস্তায় বেরিয়ে গেল, এদের মানে যেই আপনি চিঠিটা দেখে থাকবেন যে ভাইদেরকে, যে ভাইয়ের কষ্ট ফিল করে তারা রাস্তায় বেরিয়েছে, সেই ভাইদেরকে আমরা পাশে পাইনি। আচ্ছা, এই ঘটনাটা ঘটেছিল আসলে এটা কোন জায়গাটা? চাংখারপোলে না? চাংখারপোলে, হ্যাঁ লেখা আছে চাংখারপোলে, ওইখানেই সে গুলিবিদ্ধ হয়। জি। আপনাদের বাসা হচ্ছে গ্যান্ডারিয়াতে। জি। তার মানে তখন সে গ্যান্ডারিয়া থেকে মিছিল করতে করতে এই অবধি চলে এসেছিল? না, ও হেঁটে আসছে। ও একটা ধারণা নিছে যে আন্দোলনকারীরা কোথায়, মানে এই শহীদ মিনার বা ঢাকা ইউনিভার্সিটি এরকম আশেপাশে আর কি যাওয়া। তো তারপর ওখানে দেখছে যখন অনেক লোক, তখন ওদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কি আন্দোলনে যাবেন, তাইলে আমি যাইতাম। তো ওরা তখন বুঝছে যে তখন তো এই ব্যাপারটা খুব হাইড করতো যে কেউ আন্দোলনে যাচ্ছে, এটা প্রকাশ্য ছিল না, একটু লুকিয়ে একটু ফোনে কথা বলতো এদের নিজস্ব লোকের মাধ্যমে। কিন্তু যখন ও এভাবে জিজ্ঞেস করছে, তখন মানে যাদের জিজ্ঞেস করছে তারা আন্দোলনকারীরা তারা বুঝতে পারছে যে ও আসলে এই ব্যাপারটাতে খুব একটা বুঝে না বা করে না। পরে তারা ওকে সাথে নিছে। আপনারা যখন আনাসকে বুঝে পেলেন, আনাসের মরদেহ যখন বুঝে পেলেন, তখন আনুমানিক কয়টা বাজে? তখন 2টা হবে হয়তো। এরপরেই তো আপনার মানে সারা দেশবাসী খবর শুনলো যে বিজয়ের জন্য তারা আন্দোলনটা করতে গিয়েছিল সেই বিজয়টা হয়ে গেছে। না, আমরা তখন আপনারা এটা শোনেন? আমরা আনাসরে নিয়েই তো উন্মাদ। আমরা তখন দেশের যে রাষ্ট্রের পরিবর্তন হইতেছে বা পদত্যাগ করতেছে, এগুলি আমরা তখন ছিলাম না। সেদিন ছিল সোমবার, আমি রোজা ছিলাম। এই রোজা অবস্থায় আমি আমার আনাসকে আমার কুলে নিয়ে আসছি। আমার রক্তে আমার শার্ট ভিজা গেছে, এবং আসার পরে আমরা আনাসকে কোনো গোসল করাই নাই, কাফন পরাই নাই। আমি আমার এলাকায় সবচেয়ে বড় মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা, আপনারা জেনে থাকবেন, ঢাকার মধ্যে একটা অন্যতম মাদ্রাসা। তো ওই মাদ্রাসার যে একজন শিক্ষক ছিল, অনেক বড় আলেম, তাকে আমি ফোন দিলাম, আমার সাথে তার সম্পর্ক আছে। তাকে ফোন দিয়ে বললাম যে আপনার থেকে আমি নাম নিয়েছিলাম আনাসের জন্মের সময়, আমি তার কাছ থেকে নাম জানতে চাইছিলাম যে আমি আমার নাতিটার কি নাম রাখবো। তখন তিনি আমাকে 4-5টা নাম দিয়েছিলেন, ওর থেকে আমি একটা চুজ করে আনাসের নামটা আনাস রাখছিলাম। সাহাবীর নামে নাম? জি, সাহাবীর নামে নাম। তখন তাকে আমি বললাম, সে আমাকে শুধু জিজ্ঞেস করলো কি হয়েছে, ঘটনাটা আপনি কি জানেন? আমি কই জি। কই ও মারা গেছে কখন? আমি বললাম যে ও স্পটে মারা গেছে। আপনি শিওর? আমি বললাম যে হ্যাঁ আমি শিওর, কারণ যেই ছেলে রিক্সায় করে মিটফুড নিয়ে আসছে সেই বলছে যে ও স্পটেই মারা গেছে। তখন সে আমাকে বললো যে আমি আপনাকে আধা ঘন্টা পরে জানাইতেছি। আধা ঘন্টা পরে সে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে জানাইলো যে এরা শহীদ। শুধু আপনার আনাস না, বাংলাদেশে যারা এই আন্দোলনে শরীক হয়ে শহীদ হয়েছে, ইন্তেকাল করছে, তারা সবাই শহীদ। শহীদের কোনো গোসল লাগবে না, কোনো কাফন লাগবে না। আপনারা যদি চান গোসল দিতে পারেন, কাফন পরাতে পারেন, কিন্তু ইসলামে না দিলেও কোনো সমস্যা নাই। এইটা শুনে আমি বললাম ঠিক আছে হুজুর। তখন আমরা আনাসের গোসলও দেই নাই, কাফনও পরাই নাই। তো আমার এলাকার যে একটা ক্লাব আছে, ক্লাবের প্রেসিডেন্ট, উনি আমাকে আইসা বললো যে আমার কাছে একটা আছে এহরামের কাপড়, আমি কি আইনা দিব? আমি বললাম যে যদি আপনি মনে করেন যে আপনার এটা ভালো লাগে, তো আপনি আইনা দিতে পারেন। পরে এহরামের কাপড়টা উপরে দিয়া তাকে আমরা শায়িত করছি। তার যেই অবস্থায় ছিল, কোমরে একটা বেল্ট ছিল প্যান্টের, বেল্টটাও আমরা খুলি নাই, যেই অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা তাকে সমাধিস্থ করছি।
দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমি শেষ করার আগে আনাসের আরেকটি লেখা আমি পেয়েছি, সেটা একটু পড়তে চাই। তার সর্বশেষ অনুভূতিটা যে দেশের প্রতি কতটা আন্তরিক ছিল এবং তার দেশপ্রেমটা কোথায় ছিল সেটা অনুমান আপনারা করতে পারবেন। তিনি লিখেছেন, আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে। এবার আমাদের কর্তব্য আমরা আবার দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখব এই দেশটা আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে, বাঁচলে মাথা উঁচু করে বাঁচব, তবুও অন্যায়ের সাথে আপোষ করব না, হোক তাতে মৃত্যু। স্লোগান একটিই হবে, আমার দেশ আমার অধিকার, সইব না আর কারো অন্যায় অবিচার। কি অসাধারণ তার লেখনী, তার চিন্তা, তার দেশপ্রেম। এবং করে আমাদের আরও ভাইরা বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে। তো আমরা যেটা বলতে চাই, এই যে দেশের এই সংকটকালে এই যে আত্মত্যাগ, এই যে আনাস, মুগ্ধ বা আরও যারা আবু সঈদ, এদের এই আত্মত্যাগ যেন কোনোদিন বৃথা না যায়, এই দেশটা সমৃদ্ধির পথে এগিয়ে যাক, সেই প্রত্যাশা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আনাসের সম্পর্কে আমরা জানতে পেরেছি আপনাদের মাধ্যমে, সেজন্য আমরা কৃতজ্ঞ। শেষ করছি এবারের মতন। আমরা আবার হাজির হব আরও কোনো পর্বে, অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।